নমস্কার। প্রতিদিনের মতন আজও একটি নতুন ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে। আজকের উপস্থাপনায় আপনাদের সামনে এমন একজনের সঙ্গে পরিচয় করাবো, তাকে আপনারা এর আগে কখনো এই রকম ধরনের ইউটিউব অথবা কোনো রকম সোশ্যাল মিডিয়া বা এই প্ল্যাটফর্মে কখনো দেখেননি। তিনি নিজেকে কিন্তু ডিসক্লোজ করতে একদমই মানা করেন, কোনো জায়গায় বলতেও চান না, আলোচনাও করতে চান না। সেরকম একজনের সঙ্গে আলোচনা করব, আপনাদের সঙ্গে কথা বলাবো। তারই বাড়ির ছাদে কিছু গাছপালা নিয়ে বয়সের ভারে সম্পূর্ণ করে উঠতে পারেন না, যেভাবে রেখেছে এইভাবেই রয়েছে, কিন্তু তাদের যত্ন কিভাবে করতে হয় ওনার মতন আমরা কিন্তু সকলে জানতে পারি না বা চেষ্টাও করি না। চেষ্টা করলেও কিন্তু ভুল করলে ভুলের মাসুল আমরা কিন্তু প্রতিনিয়ত দিতে থাকি। আসুন দেখতে থাকি। আমি অমিত, আর আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। গাছ বাগানের একটা এপিসোডে এসেছি, সেখানে আমরা দেবাশিস দার, স্বনামধন্য দেবাশিস দার বাড়িতে এসেছি। আজকে আমরা কিছু ইন্ট্রোডাকশন করব, তো সেই ব্যাপারটা আজকে অমিত দা নিজের মুখে দেবাশিস দার কাছে সবকিছু জিজ্ঞেস করে নেবে। অমিত দা, তুমি বলো দেবাশিস দার ব্যাপারে, তুমি জানো, একটু বলো, আমরা একটু শুনতে চাই, আমরা আগ্রহী। দেখুন, দেবাশিস ভৌমিক, যাকে আমি স্যার বলেই জানি, গুরুদেব। গোলাপ বাগান সকলেই করে, সকলের মতন করে করে। আমরা গোলাপ করতে গিয়ে জেনারেলি দিশেহারা হয়ে পড়ি, নয় গাছ মরে যায়, নয় গাছে ফুল হয় না, পাতা অনেক রকম কমপ্লিকেশন ডে বাই ডে ওগুলো আসতে থাকে। তা আমার মেনলি আমি এই কথাগুলো আজকে কেন এইভাবে বলছি, ইনি কারোর সঙ্গে কোনো রকমভাবে কিন্তু আলোচনা করে না। ইভেন আমাদের সোনারপুরের বুকে উনি আছেন, ওনাকে কিন্তু অনেকে চেনেন না। আচ্ছা, এই কারণে আজকের এই আলোচনা উনি রাজি হতেই চানেন না একদমই। অনেক কষ্টে রাজি করানো। আজকে আমাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করছে। ভবিষ্যতে আশা করি এই গোলাপের ওপর অন্যান্য এপিসোড আমরা করব, ওনার সঙ্গে সিজন এপিসোড করতে পারবো, এই আশা রেখে আজকে ভিডিওটি করা হচ্ছে। তো যাই হোক, উনি নিজের মুখেই সব কিছু বলবেন। আরেকটি কথা আপনাদের কাছে বলে দেওয়া দরকার, উনি লাইভ মেম্বার আছে, সেটা হচ্ছে আপনার বেঙ্গল রোজ সোসাইটির লাইভ মেম্বার, পুনে রোজ সোসাইটি লাইভ মেম্বার, সর্বোপরি ইন্ডিয়ান রোজ, ওটা আপনি বলুন কি আছে, রোজ ফেডারেশন, ইন্ডিয়ান রোজ ফেডারেশনেরও লাইভ মেম্বারশিপ কিন্তু উনি কন্টিনিউ করছেন। এছাড়াও উনি কিন্তু আরো অনেকভাবেই এই গাছের সঙ্গে যুক্ত। যারা গাছ প্রেমী বা বড় বড় নার্সারি, তারা এক কথায় ওনাকে চেনেন, আর বাকিটা তো ওনার মুখে, নিজের মুখেই শুনতে পাওয়া যায়। আচ্ছা দেবাশিস দা, আপনি একটু তাহলে আমাকে একটু বলুন ব্যাপারটা কি, আমি জানি না, একটু বলুন ব্যাপারগুলো। কোন ব্যাপারটা? এই রোজ ফেডারেশনের সঙ্গে যুক্ত, আপনি পুনেতে রোজ ফেডারেশনের যুক্ত, এই ব্যাপারটা কি, মানে আমরা জানি না, আমাদের নতুন ব্যাপার। ব্যাপার হলো, যারা প্রফেশনালি গাছ করে, আমি প্রফেশনালি গাছ করা লোক। আমি 1994 থেকে 2008 পর্যন্ত আমি প্রফেশনালি সমস্ত ফ্লাওয়ার শো, বেঙ্গলের কথা বলছি না, আউটসাইড অফ বেঙ্গল আমি প্রচুর ফ্লাওয়ার শোতে অ্যাটেন্ড করেছি। আমি পুনেতে করেছি, আমি উড়িষ্যায় করেছি, আমি তামিলনাড়ুতে করেছি, আমি আরো দু একটা জায়গায় করেছি। তো এই ফ্লাওয়ার শো করতে গিয়ে দেখছিলাম যে আমার পরিচিত যে সমস্ত রোজারিয়ানরা ছিল, বরিষ্ঠ যারা গোলাপবিদ ছিল, তাদের সাথে প্রচুর পরিচয় হওয়াতে তারা আমাকে বললো, দেবাশিস তুমি আমাদের একটা সোসাইটি ফোরাম আছে, এখানে তুমি আসো না কেন, তোমার মতো লোক দরকার। তাই আমি ইন্ডিয়ান রোজ ফেডারেশনে জয়েন করলাম লাইফ মেম্বার হিসেবে। পরবর্তী সময় আমি তো বেঙ্গল রোজ সোসাইটির লাইফ মেম্বার ছিলাম, আমি জানতাম না যে ইন্ডিয়ান রোজ ফেডারেশনও তার লাইফ মেম্বারশিপ দেয়। পরবর্তী সময় বেঙ্গল রোজ সোসাইটিতে এসে জানলাম যে আমাদের বেঙ্গল রোজ সোসাইটি হচ্ছে ইন্ডিয়ান রোজ ফেডারেশনেরও একটা পার্ট, ইনস্টিটিউশন মেম্বার আমরা। পুনে রোজ সোসাইটিও তাই ইনস্টিটিউশন মেম্বার। এইভাবেই আমার রোজ সোসাইটি জগতে আসা। পরবর্তী সময়ে বিদেশের রোজ সোসাইটির সাথেও আমার যোগাযোগ হয়। বিদেশেও আপনার রোজ সোসাইটির সঙ্গে আপনার হ্যাঁ আছে, যোগাযোগ আছে। তো অস্ট্রেলিয়ান রোজ সোসাইটির সাথে আমার যোগাযোগ আছে যথেষ্ট পরিমাণে। আমার সবচেয়ে প্রিয় লোক ছিলেন জন হার্কনেস, পিটার হার্কনেসের মানে বংশধর, ইংল্যান্ডের। হার্কনেসের প্রচুর ফুল আমরা ভারতবর্ষে পাই, যেমন সবুজ টয় একটা হার্কনেসের ফুল, সিনথিয়া একটা হার্কনেসের ফুল, এগুলো আমরা পাই।
এই হাকনাসের সাথে আমার যোগাযোগ ছিল। পরবর্তী সময়ে উইলিয়াম কোডেস, জার্মানি, উইলিয়াম কোডেসের বংশধরদের সাথেও আমার পরিচয় আছে, এখনো আছে। কারণ আমি বিদেশ থেকে যখন 2006 পর্যন্ত আমি গাছ আনিয়েছি, বিভিন্ন গাছই এসছে, অস্ট্রেলিয়া থেকেও এসছে, কোডেস থেকেও এসছে, ইউএসএ থেকেও এসছে। যখন আমি গাছ আনাতাম তো এইসব সোসাইটির মাধ্যমে আমি পেতাম। আচ্ছা, মানে এরকমভাবে লিঙ্ক আপ গুলো ছিল আপনার? হ্যাঁ, আমার এইভাবে লিঙ্ক আপ গুলো ছিল। তো অমিত, তুমি কিছু জিজ্ঞেস করবে কি? জিজ্ঞেস তো দেখো, আজকে আমরা এই আলোচনায় বসেছি মানে কোনো কিছু জিজ্ঞেস করবো, এই আলোচনা খুব দর্শকরা ওয়েট করছে, ওয়েট করছে। ওনারা কিন্তু একদিকে কথাগুলো এগুলো কেউ জানতেন না, যার জন্য এই ইন্টারাকশনের মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো বলছি, আলোচনা হলো। একটা ইন্টারাক্ট করছি। আমি কোনোদিনই কোনো ইউটিউবে আসিনি, কোনো ফেসবুকে আমি আসিনি, কোনো সোশ্যাল মিডিয়াতে আমি আসিনি, কারণ আমি নিজেকে সরিয়ে রাখতাম। আমি খুব প্রচার বিমুখ ছিলাম, কারণ এসব প্রচার করে কোনো লাভ নেই। আমি আমার কাজ করেছি। যারা গোলাপের জগতে আমার পরিচিতরা যারা রয়েছে, আমি কাজ করেছি। এখন যারা বেঙ্গলে গোলাপের দিকপাল যারা আছে, মানে আমি তাদের মধ্যে একজনের নাম বলবো, সঞ্জয় মুখার্জি। আমার এই বাড়ির ছাদে অন্তত পক্ষে 20 থেকে 30 বার এসে গেছে। আর ওর বাড়িতে আমি তো কতবার গেছি আমি নিজেও জানি না। ও এখন সবাই ওকে স্যার বলে, কিং বলে, আমি ওকে দি গ্রেট সঞ্জয় বলতাম, এখনো বলি। তো ওর মতো রোজারিয়ান আমার বাড়িতে এসছে, ভারতবর্ষের আরো বিভিন্ন রোজারিয়ান এসছে। আমি কোনো দিন ফোকাস করিনি নিজেকে, নিভৃত অন্তরালে আমি নিজেকে রাখতাম। অমিতের পাল্লায় পরে লাস্ট কয়েকদিন আগেও এসে আমাকে এমন ভাবে মানে মোটিভেট করতে আরম্ভ করলো, আমি প্রথমে রাজি হইনি। ওকে 1.5 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ওখানে আমি ধৈর্যটা দেখছি যে ধৈর্য একদম ছাড়ছে না। তখন আমি বুঝলাম যে জেনুইনলি কোনো কিছু জানবার জন্য এসছে, এই পয়সা রোজগারের জন্য ইউটিউব করবার লোক না। সেই জন্যই আমি ইন্টারভিউ দিতে রাজি হলাম, নচেত আমি দিতাম না। এখানে আমি একটু ইন্টারাক্ট করছি ওনাকে, কেন আমি মানে এই 1.5 ঘন্টা ওনার মুখে শুনলেন, 1.5 ঘন্টা বাইরে রাস্তার ধারে আমি দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ওনার সঙ্গে কথা বলবো বলে। আর এই 1.5 ঘন্টার মধ্যে আমার একটা ছোটখাটো 15 মিনিটের ইন্টারভিউ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। ওটা প্রবেশিকা পরীক্ষা ছিল আমার, সেটা কিন্তু তোমার সাথে কেন আমি যেটা জানতাম না সেটা ওনার থেকে পেলাম। আর উনিও আমাকে বড় করে দেখলাম আমি সত্যি কিছু জানি কিনা না। আমি শুধুমাত্র ওনার এই ইন্টারভিউটা নিয়ে একটা জিনিস তৈরি করে লোকের মধ্যে ছড়িয়ে দিলাম। আলটিমেটলি এটা ওনার হয়তো ভালো লাগবে, কিন্তু উনি নিজেকে যখন ছড়িয়ে রাখতো সেই জায়গা থেকে ওনার অনেকটা ক্ষতির চিন্তা ভাবনা ওনার ছিল, ভয় ছিল হয়তো আমি জিনিসটা করে নিয়ে আমাকে স্পেক্ট করিয়ে দিল সকলের সামনে। আমি জানি, এটুকুনও জানি আজকের পরে অনেকেই আরো এগিয়ে আসবেন ওনার কাছে এই ভিডিও করার জন্য। যাই হোক, সেটা ওনার ব্যাপার, উনি কিভাবে তার সঙ্গে ভিডিও করবেন না করবেন সেটা করতেই পারেন, আমাদের এখানে কোনো মানে চিন্তার ব্যাপারও নেই। কিন্তু এই আশা রেখে করছি এই সিজনে আমরা গোলাপ নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। আর উনি ওনারও গুরুর সম্বন্ধে এখনো কিছু বলেননি, ভবিষ্যতে আপনারা জানতে পারবেন কিভাবে কার সঙ্গে কোনখান থেকে উনি শিখেছেন বা করেছেন। আমাদের সঙ্গে যাদের পরিচিতি আছে তারাও আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, তারা সকলে ওনাকে এক ডাকে চেনেন। মানে দেবাশিস ভৌমিক বললে এক কথায় চিনতে পারবেন, কিন্তু উনি একটু আড়ালে থাকতে ভালোবাসেন। বারবার একই কথা বলা হচ্ছে। দেখে নেওয়া যাক আজকে পার্টিকুলার আমরা কোনো পরিচর্যা কিছু জানতে পারি কিনা ওনার কাছে। উনি শুধু কিন্তু গোলাপ নয়, হ্যাঁ ওখানে আরো একটু জিনিস আছে। আমরা যে বগুনভিলিয়া করি এই কাগজ ফুলের কিন্তু উনি মাস্টার স্পেশালিস্ট বলতে পারেন, জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চ্যানেলটি। গাছ করতে গিয়ে তো আমরা সবাই কিছু প্রবলেম তো ফেস করি, গাছ মরে যায় বা তুমিও দেখেছো আমার কাছ থেকে তুমি গাছ নিয়ে গেছো, বা আমি গাইডলাইন দিতে পারিনি, বা ওটা আমার ভুল ছিল বা ভুল ছিল। যাই হোক, এটা গাছ কিন্তু তার জন্য আমাদের যেমন মানুষের একটা অ্যানাটমি আছে, গাছেরও কিন্তু আছে, সেটা কিন্তু রেজিস্ট করাতে হয়, অথবা হ্যাঁ ডেফিনেটলি সেটা বুঝতে হবে কি খাবার খায়, জল কত খাই লাগে জায়গায়। মেনলি হচ্ছে মিডিয়াটা কিরকম ধরনের মিডিয়া হবে, কতখানি লাগবে,
বা গাছ পোতার সময় সারের ব্যবহার এটা দরকার আছে না নেই, কত কি রেশিও, কোন রেশিওয়ে হবে, এই সমস্ত কিছু আলোচনা এগুলো দরকার আছে। আর আজকে আমরা পার্টিকুলার এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আসার কারণ হচ্ছে গাছ যাতে সকলে সুন্দরভাবে হয়ে উঠতে পারে, তার জন্যই মেন আমাদের মোটো হচ্ছে। কিন্তু আমাদের চ্যানেলে এটা দেখলেও বুঝতে পারবে, এখানে সবসময় কিন্তু লেখা আছে প্ল্যান্ট কেয়ার, মানে গাছের পরিচর্যা করা। পরিচর্যা মানে এই নয় যে কোনো কিছু করতে গিয়ে কোনো কিছু আসবে বা বিনিময়ে কি পাবো তো ডেফিনেটলি, না পেলে কিছু হয় না। দিতে গেলে গুরু দক্ষিণার ব্যাপার থাকে, সেটা তো ডেফিনেটলি হয়েই যায় একটা জিনিস, দিতে গেলে দিতে হয়, দিতে পারলে পাওয়া যায়। এখানে আমরা আজকে যে যার সঙ্গে বসে কথা বলছি, তো ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন বুঝতে পারবেন, থেকে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এসব তো আপনারা করে থাকেন, আমি একই কথা বারবার বলি, আজও বলছি। সাবস্ক্রাইবও আপনারা করবেন। কিন্তু আজকে যে কোশ্চেন আমি এখন রেজ করছি, আমরা গোলাপ যে করি, এই গোলাপ করার সময় আমরা জেনারেলি এই যে গোলাপের সিজন আসছে, বর্ষার পর থেকেই গোলাপ আসবে বা বর্ষার সময় কিছু গোলাপ এসে যাবে, এই গোলাপ আমরা কিন্তু জেনারেলি এখন সিন্ডারে গোলাপ তৈরি হচ্ছে বা করছে, অনেকেই বাড়িতে করছে, আশাহত হন, চেষ্টা করেন, কেউ সাকসেসও হয়ে যান। আমি এই কথা বলবো না যে কেউ সাকসেস হন না, সাকসেস হয়, আশাও হয়ে যায়। যাই হোক, গাছ করতে গিয়ে তো গাছ মারা যাচ্ছে, কিন্তু যারা রোজ ভালোবাসে এই গোলাপ প্রেমীরা, সেখান থেকে গোলাপ করবো কি করবো না, অনেকেই বলে আমার যে নার্সারিতে আসে। আচ্ছা অমিত, আমি একটা ইন্টারফেয়ার করতে হ্যাঁ, পারি? ডেফিনেটলি বলো কোশ্চেন। দেখো, আমি অনেককে দেখেছি যে মেলায় বা কোথাও নার্সারিতে দেখলো যে সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে, আমি গোলাপটা গিয়ে তাড়াতাড়ি নিয়ে নিলাম, যত টাকায় লেগুক আমার খুব গোলাপ পছন্দ, আমি গোলাপটা নিয়ে নিই। ডেফিনেটলি এবার আমি বাড়িতে নিয়ে এসে তাকে জল দিচ্ছি, খাবার দিচ্ছি, আমার কোনো আইডিয়া নেই গাছে জল দিতে হয়, আমি জল দিয়ে গেলাম। কেউ বন্ধুরা বললো বা কাউকে বললাম যে একটু সার দিই, একটু এইটার সার দে, একটু ওই সার দে, তাও দিলাম। কিন্তু তাও কিছুদিন বাদে ফুলও হচ্ছে না, পাতাও ঘুরে যাচ্ছে, একদিন দেখছি কিছুদিন বাদে বা কিছু মাস বাদে গাছটা মরে যাচ্ছে। তো আমি এখান থেকে কি করে বেরাবো? মানে এই লোক এই জিনিসটা যে গোলাপের প্রতি তার এখন অনীহা হয়ে গেছে। এই জায়গাটাই আমি বলতে চাই, এইটাই উনি একটুখানি বোঝাবেন। আমরা তো সকলেই বোঝাই, আমাদের থেকে অনেক সুন্দর বোঝাবার জন্য আজ এক্সপার্টের সঙ্গে কথা বলছি। সেটুকু নিয়ে যদি গোলাপের ক্ষেত্রে আমি বলবো সিলেকশন। যারা নতুন গোলাপ করছে তাদেরকে আমি 10টা নাম বলে দিচ্ছি, পারলে লিখে রাখলে আরো ভালো হয়। প্রথম, 1 নম্বর, লাল গোলাপ প্রচুর আছে। আমি বলবো প্রথম লাল গোলাপ এখনকার সময়ের মধ্যে হার্ডি, স্ট্রং, দেখতে খুব সুন্দর, নাম হচ্ছে হট পয়েন্ট। নাম্বার 1। নাম্বার 2, আমি লালের উপরই বলছি আরেকটা। নাম্বার 2 আমি এবার একটা বলবো, আমেরিকান হোম 2। 3 নম্বর, সাদাতে আসছি, ভায়া মালা। 4 নম্বর, আরেকটা সাদার নাম বলি। এটা মানে আমরা যখন প্রথম গোলাপ করি সেই সময় আমরা এগুলো আমরা করতাম। ভট্টাচার্য হোয়াইট এখন পাওয়া যায় না, পাওয়া যায় 2-1টা জায়গায় পাওয়া যায়। যেমন আমার খুব প্রিয় নার্সারি হচ্ছে পুষ্পাঞ্জলি, প্রণবীর দার ওখানেও পাওয়া যাবে, অশোকের কাছেও পাওয়া যাবে ভট্টাচার্য হোয়াইট। এটা খুব খুব শক্ত পোক্ত, জলেও কাত হয় না। ভায়ামালার পরে ভট্টাচার্য হোয়াইট। আর যদি ভট্টাচার্য হোয়াইট কেউ না পায়, তাহলে ভট্টাচার্য হোয়াইট পাওয়া গেল না। আমি বলবো না টিনেকে করতে। টিনেকে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর, মানে ক্লাস 10 পাস করার পর টিনেকেতে যান। আগে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে নিন। টিনেকে হচ্ছে ক্লাস 10-এর পর। হ্যাঁ, তার মধ্যে কি ভালো কৃতি ছাত্র হয় না? 2-1টা কৃতি ছাত্র বেরোয়। আমি কৃতি ছাত্রদের জন্য বলছি না, আমি বলছি সাধারণদের জন্য। কৃতি ছাত্র সবাই হয় না, ক্লাসে ফার্স্ট বয় একটাই হয়। কিন্তু 10 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত ওই ছেলেগুলো যদি কিছু করতে চায়, তো তাদেরকে তো সাহায্য করতে হবে। আমি সেইটাই করছি। ভট্টাচার্য হোয়াইট পাওয়া গেল না। এবার 4 নম্বর, আমি ভট্টাচার্য হোয়াইট পেলাম না, তাহলে তার বদলে কি করব? চ্যাবলিশ। তাহলে হয়ে গেল সাদার গ্রুপ। এবার হলুদে আছি।
আমি এক ধাক্কায় হলুদে বলবো গোল্ডেন মেডালিয়ান করতে, এক ধাক্কায় বলবো গোল্ডেন মেডালিয়ান করতে। আরেকটা ফুলও আছে হলুদ, গোল্ড মেডাল করা যেতে পারে, তবে গোল্ডেন মেডালিয়ানটি আমি বলবো হলুদের মধ্যে রাখি। এটা গেল 5 নম্বর। 6 নম্বরে এবার আমি আসবো যেটাকে বলে স্ট্রাইপ রোজ। ক্যালকাটা 300 করুন। শক্ত সামর্থ্য গাছ, আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজির তৈরি গাছ, দুর্ধর্ষ গাছ, প্রচুর ফুল দিয়ে প্রচুর প্রাইজ দিয়েছে। ইন্ডিয়ান রোজ ফেডারেশনের IRF এর শোয়েতে প্রচুর প্রাইজ পেয়েছে, পুনাতে প্রাইজ পেয়েছে, বিদর্ভতে প্রাইজ পেয়েছে, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের শোয়েতে প্রাইজ পেয়েছে। ক্যালকাটা 300। আর এটা গেল স্ট্রাইপ রোজ। এইবারে সেন্টেড রোজের দিকে আসুন। আমার অনেকে সেন্টেড রোজ পছন্দ করে, সবাই ডবল ডিলাইটের প্রতি চোখ দেয়। আমি বলবো ডবল ডিলাইট ARS উইনার, 76% ভোটকে ARS উইনার হয়েছিল। হল অফ ফেমে ডবল ডিলাইটের নাম আছে। 1970s ডবল ডিলাইট হল অফ ফেমে স্থান পায়। ডবল ডিলাইট একটু টাচি গাছ, খুব সুন্দর সেন্ট। তার থেকে বলবো আপনারা এই ভিরু আঙ্কল অর্থাৎ MS বীরারাঘবনের সোমাতিলা করুন। সেন্টেড ফুল আপনার হয়ে গেল। এবার কেউ যদি বলেন আমি ডবল ডিলাইট করতে ভালোবাসি, করতে পারে, কিন্তু ওর পিছনে কিন্তু একটু দেমাক লাগাতে হবে। ডবল ডিলাইট কিন্তু কয়েকটা খাওয়ার পছন্দ করে না, সেটা জানতে হবে। সব গাছ সব খাবার পছন্দ করে না। কেউ হয়তো একটু বেশি নাইট্রোজেন, কেউ কম নাইট্রোজেন, বেশি ফসফরাস কম ফসফরাস, বেশি ওটাকে কি বলে পটাশিয়াম, বেশি পটাশিয়াম কম পটাশিয়াম আছে। এবার আমি পিঙ্ক কালারের দিকে আসি। পিঙ্ক কালারের দিকে আসুন না। সিনথিয়া করুন, পিচার ফ্যাঙ্কেল ফিল্ড করুন, পিচার করুন, সিনথিয়া করুন। এই তো 6-7 হয়ে গেল। এবার বাই কালারের দিকে আমি যদি যাই, বাই কালারের দিকে যদি ফুল আমি করতে চাই, পুষ্পাঞ্জলির নেতাজি করুন, রাধানাথ করুন। একটু 9টা হয়ে গেল। এবার 10 নম্বর বলে দিচ্ছি। 10 নম্বরে আরেকটা ভালো ফুলের কথা বলে দিচ্ছি, ভারতীয় ফুল। একটু মফ কালারের যদি ফুল করতে চান, ফিরোজা করুন। চিপলাঙ্কার সাহেবের ফিরোজা করুন। মানে আমার খুব পরিচিত লোক, একসাথে খেয়েছি, বসেছি, থেকেছি, আমার খুব পরিচিত। তিনি এখন আর এ ধরাধামে নেই, কিন্তু ওই ফুলটা রেখে গেছে, ফিরোজা। এই 10টা ফুল দিয়ে জীবন শুরু করুন। আশা করি গোলাপ করতে নিরাশ হবেন না। এখানে এই গোলাপ আমরা যেটা কিনে আনি জেনারেলি, আমি আপনাকে আগেও বললাম যে সিন্ডারে গোলাপ এখন তো হচ্ছে, কিন্তু সিন্ডারে গোলাপ সকলে পরিচর্যা করে উঠতে পারে না। মাটিতে কি ধরনের মাটি ইউজ করলে গোলাপটা ভালো করা যেত? মাটির গোলাপের ক্ষেত্রে বলবো, যেটা মানে আমার গুরুদের কাছ থেকে আমি শিখেছি। আমার গুরু স্বর্গত বীরেন ভৌমিক, জগপুর। দ্বিতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন এখনকার যে অধুনা নিমাই মুখার্জি, মুখার্জি, হ্যাঁ, শেখরপুর এসকেএন হর্টিকালচার, যেটা আগে ছিল শেখরপুর কমলা নার্সারি। তার যে কর্ণধার ছিলেন কেষ্টপদ মুখার্জি, কেপি মুখার্জি, কেষ্টদা, তিনি আমার দ্বিতীয় গুরু। তৃতীয় গুরু হচ্ছেন ক্যাপ্টেন সুবিমল চন্দ্র দে, ঝাড়গ্রাম। এই 3 গুরুর কাছে বসে শিখেছি। বেশি বকাবকি খেয়েছি বীরেন্দার কাছে, আমার প্রথম গুরুর কাছে। বকাবকি কেন, অনেক কিছুই খেয়েছি। সে এখনকার ছেলে মেয়েদের বললে তারা গাছ করবে না। আমি যা পেয়েছি, হ্যাঁ, এখনো এখানে বোধহয় কাটা দাগটা আছে। এই যে আশীর্বাদ, এই কাটা দাগটা এখনো আছে।
গোলাপের ঝাড়ে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছি, এই দাগটা এখনো আছে। ওটাই গুরু দক্ষিণা। ওটাই গুরুত্ব। এই দাগটা পেয়েছি বলেই বোধহয় খানিকটা, গুরুর খানিকটা হয়তো কৃপায় এইখানে পড়েছিল। তো গোলাপের মাটি তৈরি করতে আমি গুরুঘর থেকে যা যা শুনেছি শিখেছি, তারপরে আমার অভিজ্ঞতাতে আমি যা যা করেছি, সেটা আমি, মাটি হতে হবে একদম ভার্জিন। ওই 10 ফুট নিচের মাটি দিয়ে কিন্তু গোলাপ হবে না। আচ্ছা, শহরে যেটা করে 10 ফুট নিচের মাটি একটু একটু হলদে হলদে, ওই মাটি দিয়ে হবে, হবে না। উপরের মাটি নিতে হবে একটু ঘাস। আমি যেটা দেখেছি গোলাপের মাটি, গোলাপ মানে একটু লোমি সয়েল, হ্যাঁ, লোমি soil। কাদা টাইপ, লোমি সয়েল লোমি। কাদা টাইপ দোআঁশ। মাটি না হলে দোআঁশ দোআঁশ হবে, দোআঁশ। জল ধরে রাখতে পারবে না, এরকম টাইপ। পারবে না, যার জন্য জমি, এটা যদি জমি হয় এখান থেকে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি পর্যন্ত যে মাটিটা, সেটা হচ্ছে গোলাপের আদর। আচ্ছা, সারফেস এরিয়ার মাটিটা জাস্ট তুলে দিয়ে নিচে যে মাটিটা আসবে দূরে হবে, হ্যাঁ, কিন্তু সেই মাটিটা। বালি মাটি, কাদাও হবে, জল ওই পড়লে মাটি। কাদা, আদারওয়াইজ ইটেল মাটি যেন না হয়ে যায়। আমি এবার মাটিটার কথা বলছি। গোলাপ প্রথমে এসে প্রতিস্থাপন করতে গেলে 6 ইঞ্চি টব বসাতে হয়, তারপরেরটা হচ্ছে 8 ইঞ্চি, তারপরে হচ্ছে 10। এটা 6, 8, 10 নার্সারি থেকে গাছ আনার পর 6 ইঞ্চিতে বসাতে হবে। এটা গোলাপের একদম ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি ছোট আপনার 4 ইঞ্চি বা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি যে আমাদের গ্রো ব্যাগে আছে, সেরকম এলে 6 ইঞ্চিতে প্রতিস্থাপনটাই। প্রতিস্থাপনটা বেস্ট। যদি বড় জায়গায় আছে তাহলে তার এগেইনস্টে যেভাবে আমাদের টপ সিলেকশন প্রয়োজন, ডেফিনেটলি কোনো বড় টবে যাওয়া উচিত নয়। 8 ইঞ্চি টব, ম্যাক্সিমাম 8 ইঞ্চি। আচ্ছা, নিয়ম হলো, মানে বীরেন্দা বলতেন যে 8 ইঞ্চি টবে গোলাপকে ধরে রাখতে হবে 2 থেকে 3 বছর। বাবা, রুট বাউন্ড হয়ে যাবে, তারপরে ওখান থেকে গাছ ঝেড়ে তুলে 10 ইঞ্চি টবে ওই শিকড় একটু চেঁচে নিয়ে খাবার দিয়ে বসিয়ে দিতে হবে 10 হ্যাঁ। ইঞ্চিতে। এই খাবারটা এখানে দেখুন, এখানে একটা বড় ভুল, আমরা একটু আগে ডিসকাশন করছিলাম অফ দ্য ক্যামেরা, যে গোলাপের মাটিতে আমরা গাছ প্রতিস্থাপন মানে শুরুবাতেই একদম করতে গিয়ে কিছু খাবার অ্যাপ্লাই করে ফেলি। না, এটাই করবোই না। এই ভুলটাই সবাই করে থাকে, এই ভুলটাই সবাই করে থাকে। আমিও বীরেন্দার কথা শুনে ভেবেছিলাম বুড়ো বোধহয় আমাকে উল্টো পাল্টা বলে যাতে আমার গাছ মরে যায়। আমিও খাবার দিয়ে দেখেছি। আমি প্রায় 1,500 গাছ মেরেছি, একটা দুটো না, 1,500 গাছ মেরেছি। না মারলে তো হবে না, ভালো ডাক্তার হতে গেলে রুগী মারতে হয়। এটা এটা প্রবাদ আছে। বীরেন্দা নিজেও গাছ মেরেছে প্রচুর, বলেছে বুড়ো আমাকে যে 10,000 গাছ আমার নিজের হাতেই মরেছে। আরে প্রণবীর মাইতির মতো লোক এখন যে আছে, মানে আমি, প্রণবীর মাইতি, গৌর, তারপরে বাগনানের পাত্ররা, তারপরে দেউলটির বাবলু মান্না, আমরা ক্লোজ 5-6 জন ছিলাম বীরেন্দার একদম। এদিকে কলকাতায় ছিল সনাতন মুখার্জি, হাওড়ার সনাতন মুখার্জি, অজয় ঘোষাল, এরা ছিল। তারপরে আরো ছিল দীপ্তেন সেন মহাশয়। এরা সব মানে বীরেন ভৌমিকের মধ্যে, মানে কি বলবো, কাছের লোক। আমরা তারপরে এসছি, আমরাও আস্তে আস্তে বীরেন্দার ওই সাহচর্য পড়ে পড়ে শিখেছি। মাটি আমি 10টা 6 ইঞ্চি টবের ভাগের মাপ দিচ্ছি। ওই মাটি, জমির উপরের মাটি নিয়ে আসা হলো, ঘাসগুলো ছেনে ফেলে দেওয়া হলো, মাটি গুঁড়ো করার আর দরকার নেই, গুলটি গুলটি যা থাকবে সেই সময় ঘাসটা ফেলে দিলাম, মাটিটাকে ভালো করে ড্রাই করে নিলাম। ড্রাই করে নেওয়ার পর একটা প্যাকেটে বস্তায় করে রেখে দিলাম। এবার পুরনো গোবর সার জোগাড় করতে হবে, মিনিমাম 1.5 থেকে 2 বছরের পুরনো, কুচকুচে কালো হয়ে যাবে, হাত দিলে এরকম গুঁড়ো হয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে ঘুটে নিয়ে এসে প্রায় 100টার মতন ঘুটে বা 200টার মতন ঘুটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে তারপর সেটাকে গুঁড়ো করলাম। গুঁড়ো করবার পরে সেটাকে আবার প্যাকেটে করে বস্তা এয়ারটাইট করে রেখে দিতে হবে, একটু ফিউরাডন দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 6 মাস। বন্ধুরা ভালো করে মিনিমাম 6 মাস। এই 6 মাস রাখবার পর গাছ নিয়ে আসা হলো। এবার 10টা 6 ইঞ্চি টবের এবার মাপ অনুসারে আমি এবার ভাগ বলছি। 4 টব মাটি, 4 টব মাটি,
10টা টবের মধ্যে 4 টব মাটি। 6 ইঞ্চি মাপের, এটা যে কোনো 6 ইঞ্চি হোক, 8 ইঞ্চি হোক, 10 ইঞ্চি হোক, আচ্ছা ওটার যে মাপটা রয়েছে, ভিতরের যে মাপটা রয়েছে সেই মাপ অনুসারে বলছি। মেন অনুপাতটা বলা হয়। হ্যাঁ। আমি একটা টব দেখালে, ওইখানে টব আছে, নিয়ে আসো, আমি দেখিয়ে দিই। ওই সাইডে চলে যাও, যে কোনো একটা টব নিয়ে আসলে হবে। এটা 8 ইঞ্চি টব, না না, এই অ্যাকচুয়ালি 6 ইঞ্চি। এটাই 6 ইঞ্চি। এই টবটা হচ্ছে মরা 8 বলা হয়, এটা হচ্ছে 6.5 থেকে 7। আমি মুচিসা থেকে আনি, এটা আমার একটু স্পেশালাইজড ভাবে তৈরি করে। এই টবটা, এই টবের ভিতরে যে মাটিটা আছে, এই মাটিটা 4 টব মাটি। এখন এই টব যদি 8 ইঞ্চি হয়, এটা আরেকটু লম্বা হবে, তাহলে ভিতরটা যতটুকু হবে ততটুকু মাটি নেব। 10 ইঞ্চি হলে আরেকটু লম্বা হবে, আরেকটু চওড়া হবে, সেটাতে যতটুকু মাটি হয় ততটুকু মাটি নেব। সেটার জন্য মাটির মাপের জন্য আমি টবটা দেখালাম। এই টবের 4 টব মাটি। এইবারে এই মাটিটা সঙ্গে 3 টব গোবর সার, যেটা 4 আর 3 হলো 7, বাকি রইল 8, 9, 10। 2 টব দিতে হবে তুষ, আচ্ছা ধানের তুষ বা ধানের চিটে। তুষ, চিটে। আর 1 টব গ্রিট, সেটা হলো একটু মোটা দানার বালি। বালি। আর যদি না হয়, ওই কমার্শালায় যে ঘ্যাস পাওয়া যায়, আচ্ছা। কয়লাটা পড়ে না, ওই কয়লাটাকে একটু থেতো করে গুঁড়ো করে নিয়ে, এরকম কত রাখলে বেটার হয়? মানে ঘেস তো অনেক রকম, একটা গুঁড়ো হয়, তারপরে গ্রেড বাড়ে। এটা মোটামুটি মাপ 4 mm এর উপরে, 4 mm এর উপরে। 4 mm এর উপরে। হ্যাঁ। 4 থেকে ম্যাক্সিমাম কত অবধি রাখলে ভালো? 6 পর্যন্ত হলে ভালো। আচ্ছা 4 to 6 mm ম্যাক্সিমাম। এটা আপনি যদি আজকের দিনে সিন্ডার যেটা ইউজ করেন, সিন্ডারটা দোকানে বললেই আপনারা পেয়ে যাবেন। 4 থেকে 6 mm, মোটামুটি 6 mm বলতে আপনার আঙুলে দেখলে বুঝতে পারবেন। 6 mm খুব বেশি বড় নয়। হ্যাঁ হ্যাঁ, সাথে উপরে দেখাও, আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে সিন্ডার আছে, সিন্ডারও দেখাচ্ছে। তো 4 থেকে 6 mm এর মধ্যে আপনার রাখতে হবে। এগুলো বড় সিন্ডার, এটা অনেক বড় সিন্ডার। এখানে 6 mm এর সিন্ডার যতদূর সম্ভব। আমার এই হাতে এটা কিন্তু 10 mm সিন্ডার আছে, এর হাফ ধরে রাখুন। এই হাফের সিন্ডার 5-6 mm যারা করেন, যারা এই জানেন, তারা কোনো অসুবিধা নেই। কিছু না পেলে বালির পাথর, উনি কিন্তু বলছেন লাল বালি, মোটা দানার বালি বা বালির পাথর, তেলে যে পাথরটা পাওয়া যায়, এই ঘিটটা নিলেও কিন্তু গ্রাভেলস বলা হয়, গ্রাভেলসটা ইউজ করতে পারেন আপনারা। আচ্ছা অমিত, আমি একটা কথা বলি, এই যে তুষের কথা উনি বললেন, তুষটা কি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়? এইখানে তুষটা ব্যাপারটা কি, তুষ জেনারেলি অ্যাভেলেবিলিটি সবসময় এখানে নার্সারি সেখানে পাওয়া যায়, সব জায়গা দিতে চায় না। আপনারা বেটার হচ্ছে এই যে ধান ওঠার সময়, এই 3 বার যে ধান ওঠে গরমে, বর্ষায় বা শীতে, ওই সময়টায় তুষ বা ধানের চিটে, কেউ বলে ফলটা নেবেন না। ফলটা হচ্ছে একদম উপরের গাছের পাতাগুলো, তার সঙ্গে চেষ্টা থাকে। চেষ্টা করবেন ধান যেখানে ভাঙা হয় সেই জায়গা থেকে কালেক্ট করার, একদম অরিজিনাল চিটেটা পাবেন। এটা পেলে কি হবে, সেই চিটেতে আপনার ধান হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। কিন্তু ওই চিটে দিয়ে ফল যদি চলে আসে, কিন্তু গাছের গোড়ায় দেখবেন ধান গাছ গজিয়ে বসে থাকতে পারে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা অমিত দা, আরেকটা কথা বলো তো, গ্রাম বাংলার লোকেরা যারা গোলাপ গাছ চাষ করতে চায়, তারা ধর পেয়ে যাবে। শহরের লোকেরা বাড়িতে যাদের নার্সারিতে পাওয়া যায়, নার্সারিতে আমি জানি, আমার নার্সারিতে আমি রাখি, এগুলো পাওয়া যায়। এখানে সব জিনিস এখন পাওয়া যায়, আগে পাল্লাই তো পাওয়া যেত না। উনি যেটা বলছেন, তাহলে কি দাঁড়ালো 4:3:2:1। 4টে জিনিস বলেছে: মাটি, গোবর সার, ধানের চিটে অ্যান্ড গ্রাভেল আর আপনারা সিন্ডার যা খুশি করতে পারেন, বা ছোট স্টোন চিপও আপনারা ইউজ করতে পারেন। স্টোন চিপটার থেকে বড় হচ্ছে সিন্ডার, এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো। হালকা, এগুলো অনেক হালকা, পোরাস করতেই হবে। আর যদি সিন্ডার না পায় তাহলে পারলাইট ইউজ করতে পারেন। আরো একদম সহজ করে ভেঙে বলে দিল, আমি পারলাইটটা বলার পরে উনি বলেই দিলেন, পারলাইটও আপনারা ইউজ করতে পারেন, ওর কোনো সাইজের ব্যাপার নেই। অ্যামাজনে ক্লিক করলেই পারলাইট পাওয়া যাবে, অ্যামাজনে ক্লিক করলেই পারলাইট পাওয়া যাবে। আচ্ছা, এইবারে ওই মাটিটা তৈরি করে নিয়ে, এবার মাটিটাকে ভালো করে মেশানো হলো, মেশানো হয়ে এবার গাছ যা বসাবার বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবারে একটা প্রশ্ন হচ্ছে, গাছ বসাবার সময়
অনেকে বলে ফ্রি, চাপান সাপ দিয়ে দাও, নিচে খাবার দিয়ে দাও। নিচে যদি খাবার দিতেই হয়, খুব ইচ্ছে করে খাবার দিতে। আচ্ছা, আরেকটা বলবি, টবের এই টবটা নিয়ে একটা জিনিস দেখাই। টবের এই যে আঁচি ভাঙা আছে, এই আঁচি ভাঙাটা তো আমরা মাঝখানে দেই, দেওয়ার পর এটার এই আঁচি ভাঙার উপরে 1/2 ইঞ্চি এরকম যদি ঘ্যাসের এরকম গ্রেভেলস থাকে, এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা এটাকে বলা হয় সিভিং। আচ্ছা, এটা করলে কি হয়? এটা করলে বলছি, এটা ছড়িয়ে দিলাম, তার উপরে এই 100 কি 200 মতন বালি। না, এটা আমরা তো আপনার সঙ্গে প্রতিস্থাপনের পরবর্তী বিষয়টি আমরা ডেফিনেটলি করে দেখাবো আপনাদের। এটা আজকে জাস্ট ফার্স্ট ভিডিও, ওনার সঙ্গে বসে কথা বলছি। এটা উনি দেখাতে পাচ্ছেন না আজকে, ডেফিনেটলি পরের দিন আপনাদের করে দেখাবো নেক্সট ভিডিওতে। তা আজকে যেটি বলছে সেটি হচ্ছে, এখানে আমরা নিচে যে টপ ভাঙা বা কোনো কিছু দিয়ে নিচের যে হোল আমরা সিল করি বা প্যাক করি, যেটা করি সেটা করে নেওয়ার পরে আপনারা 1 থেকে 1/2 থেকে 1 ইঞ্চি আপনারা গ্র্যাভেলস বলুন বা যেখান থেকে পোড়া হবে মাটি, আপনার অতিরিক্ত জল যেন ড্রেন আউট হতে পারে, সেটার জন্য যেটি করে এই ঘ্যাস উপরে 1 ইঞ্চির মতন দিয়ে তার উপরে 1 সুতো কি 1.5 সুতোর মতন বালি দিয়ে দেওয়া হবে। বালি দিয়ে দেবে, বালি দেওয়ার পরে এবার এই পর্যন্ত মাটি দেওয়া হলো। আচ্ছা, এই লেভেল পর্যন্ত। আচ্ছা, 50%। না মাটি দেওয়া হলো। আচ্ছা, 50 কোথায়, এখানে 10-15% হয়েছে। হ্যাঁ। এই যদি কারো খাবার দাবার ইচ্ছে থাকে, সেফ আমি বলবো বোন ফস, মানে গুঁড়ো একদম যেটা সাদা পাউডারের মতন। আচ্ছা, বোন ফস বা বোন ডাস্ট যেটাকে বলে। না, ডাস্ট না, বোন ডাস্ট অন্য জিনিস হয়ে যায়। বোন ফস হলে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। বোন ফস আমি চামচ তুলে দেখিয়ে দেবো। 1 চামচ দিয়ে আর একটু মাটি দিয়ে এবার গাছটাকে বসাতে হবে। গাছ বসাবার নিয়ম হচ্ছে, একটা গোলাপ গাছ ওখান থেকে তুলে আনো তো ভালো দেখে, আমি দেখিয়ে দিই। গরমেই একেবারে পাগলা করে ছেড়ে দিয়েছে আমার। এটি একটি পুষ্পাঞ্জলি নার্সারি গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে। না, এটা হ্যাঁ, পুষ্পাঞ্জলি ফসলের প্রণবী। এটা ডবল ডিলাইট। আচ্ছা, গাছটার এই যে আমার মাটিতে বসানো গাছটা বসবে, কিন্তু এই যে বাডিং ইউনিয়ন আছে, এই যে বাড ইউনিয়ন আছে, বাড ইউনিয়ন থেকে 1/2 ইঞ্চি উপরে থাকবে। বাড ইউনিয়নটা 1/2 ইঞ্চি উপরে। এটা মাটিটা উঠে গেছে বলে, নালে এই পর্যন্ত আমার মাটি ছিল। মানে মাটিতে আপনারা গ্রাফটিং এরিয়াকে মাটির তলায় দেবেন না, মিনিমাম 1/2 ইঞ্চি উঁচু যেন মাটি থেকে উঁচু হয়ে যায়। এই যে এই পর্যন্ত, কারণ শীতের সময় এখান থেকেই ছাড়বে দাও। এখান থেকে নতুন আপনার যেগুলো আসবে, আপনার থেকে ডালটা ছাড়বে, নতুন পাতা গজাবে এবং ওখান থেকে ডাল। এই যেমন এই গাছটার মধ্যে ওই 1 চামচ আমার বন ফস দিয়ে আমি বসানো আছে। এর আর কিছু এখনো কিছুই করিনি। এই গ্রাফটিং ইউনিয়ন বা গ্রাফটিং এরিয়া থেকে যে বেসেল স্যুটটা আসবে, বেসেল স্যুট অ্যাকচুয়ালি আপনার মেন গোলাপ গাছের কাণ্ডারি ও কিন্তু তৈরি করে গাছ। নজর রাখবেন। আরেকটি জিনিস, এলা ব্যাপারটা থাকে, উনি তো বলে দেবেন, উনি আরো আলোচনা করবেন। এলা হচ্ছে এই যে ওয়াইল্ড গাছ। আচ্ছা, আমি এই জায়গাটায় বলে দিই, এটা অনেকেই জানে না। এলা কাকে বলে? এলা হচ্ছে ওয়াইল্ড রোজকে বলা হয় প্রিসেপ্টর অফ রোজ গ্রোয়িং। সারা পৃথিবীতে যত গোলাপবিদ আছে তারা সব সময় বলেছেন ওয়াইল্ড রোজ। ওয়াইল্ডের কেন? কারণ দেখবেন, বুলডগের বাচ্চা যখন ফ্রান্সে পেডিগ্রিতে আনা হলো, ওয়াইল্ড বুলডগ বলে কোনো বুলডগ ছিল না। ওয়াইল্ড এক ধরনের ফ্রান্সের কুকুর ছিল, যে কুকুরের মুখটা একটু থ্যাবড়া ছিল এবং ভেরি ফেরোসাস ছিল। সেই কুকুরের ব্রিড থেকে কিন্তু বুলডগের বাচ্চা ঢুকে। তারপর এখন দেখুন কম্বিনেশন, পারমুটেশন হয়ে অনেক কিছু হয়েছে। সেরকম গোলাপের ক্ষেত্রে ওয়াইল্ড ভ্যারাইটিটা কি? সারা পৃথিবীতে, আমি আমার ভারতবর্ষ দিয়ে প্রথমে শুরু করি। বেঙ্গলে রোজা মাল্টিফ্লোরার এলা ব্যবহার করা হয়, ওটাই হচ্ছে এলা। আর বেঙ্গলের বাইরে দিল্লি, ইউপি, পুনে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওইসব জায়গাতে যারা গোলাপ পড়ে তারা রোজা ইন্ডিকা ব্যবহার করে। আর ইউএসএ তে ব্যবহার হয় রোজা উইঞ্চিরিওয়ানা, রোজা গালিকা। আরেকটা লন্ডনে ব্যবহার হয় রোজা মাল্টিফ্লোরা, লন্ডনে ব্যবহার হয়। আরেকটা ব্যবহার হয়, ওটার নামটা আমার মনে আসছে না।
পরবর্তী সময়ে যখন আলোচনা হবে আমি বলে দেবো ওই রোজা ভ্যারাইটিটা। এটা ফরেনে ব্যবহার হয়, ফরেনের থেকে যত কটা গোলাপ গাছ এখানে আসে ওদের গোলাপ গাছের এলাগুলো হচ্ছে ঠিক এতটুকু মোটা, এরকম মোটা, আর আমাদের এখানকার এলাগুলো হচ্ছে এরকম সরু, এই আঙ্গুলের মতো, তাই আমাদের কাছে অনেক। এই প্রসঙ্গে আরেকটা গোপন কথা বলছি, যেটা মানে আমি তো বলছি, আমার প্রিয় সঞ্জয় মুখার্জিও এই কথাটা আমার সাথে আলোচনাতে অনেক জায়গায় বলেছেন, এখন ও ওর ছাত্রদেরও অনেক কিছু শিখিয়েছে, বলছে রোজা মাল্টিফ্লোরার একটা বড় গুণ কি, রোজা মাল্টিফ্লোরার স্কিন যখনই কাটা হয় আর অন্য গোলাপের বাদ যখনই ওখানে ঢোকানো হয় 3 দিন নেয় পুরো অপারেশনটাকে জোড়া দিয়ে দিতে। রোজা মাল্টিফ্লোরার টুইক হিলিং করে, যে বাটটা নিল সেই বাটটাকে সঙ্গে সঙ্গে ধরে নেয়। যার জন্য রোজা মাল্টিফ্লোরা আমাদের এখানে এত বেশি ভালো। এবং রোজা মাল্টিফ্লোরা আরেকটা গুণ হচ্ছে এটা বৃষ্টির জল সহ্য করতে পারে, রোদ সহ্য করতে পারে, আর ইন্ডিকা শুকনো গরম সহ্য করতে পারে, বৃষ্টি সহ্য করতে পারে। এখানে একটু ইন্টারেস্ট করছি, আপনারা দেখুন আমরা গোলাপ নিয়ে এত আলোচনা করি, আমরা সকলে কিন্তু গোলাপ সম্বন্ধে জানি, কেউ মনে হয় বিস্তারিত গোলাপের এলা সম্বন্ধে বা গোলাপের এলা দেখাবার জন্য এত সুন্দর বিস্তারিত আলোচনা এখনো পর্যন্ত কোনো জায়গায় হয়নি। এলা নিয়ে এত বিস্তারিত ফার্স্ট আলোচনা আরো দেখতে থাকুন, আর ভিডিওটা আশা করি আপনারা দেখছেন, সঙ্গে রয়েছেন। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, ক্ষমা চাইছি, কিন্তু এই যদি কিছু জানতে হয় কিন্তু ভিডিওটা দেখার প্রয়োজন আছে মনে হয়। এলার আরেকটা গোপন কথা বলে দিচ্ছি, রোজা মাল্টিফ্লোরার যাদেরই এলা হয় দেখা যায় গোলাপ গাছটা, মেইন গোলাপ গাছটা ছোট আছে, একটা পাশ দিয়ে লম্বা হয়ে ডাল বেরিয়ে যাচ্ছে। রোজা মাল্টিফ্লোরা হচ্ছে ক্লাইম্বিং রোজ। আমি নিজে অরুণাচল প্রদেশে 100 ফিটের উপরে পাহাড়ের মধ্যে রোজা মাল্টিফ্লোরা দেখি। আমার নেশা ছিল মানে হিমালয় অঞ্চলের গোলাপ কালেকশন করা, আমি করেও ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কলকাতার অ্যাটমসফিয়ারে আমি বাঁচাতে পারি। আমি অনেক এলা এনেছিলাম, সিমলা থেকে এনেছিলাম, প্রচুর প্রচুর অনেক কিছু এনেছিলাম। তো মাল্টিফ্লোরার ফুল হচ্ছে চার পাপড়ি, পিঙ্ক কালারের, এবং একটা আলাদা একটা মাদকতা আছে, প্রচুর মৌমাছি বসে। আচ্ছা, স্মেলটা খুব সুন্দর, স্মেলও আছে, তার মানে মধুটাও আছে, মিষ্টতা আছে একটা। সেই এলা থেকেই কিন্তু আমাদের বেঙ্গলে যত হয় এই এলাটাই হচ্ছে সেই রোজা মাল্টিফ্লোরা, তার উপরে ইনি দাঁড়িয়ে আছে। আচ্ছা, গ্রাফটিং থেকে আছে। আচ্ছা, কেন রোজা মাল্টিফ্লোরার এখান থেকে এলাটা বেরোয় লক্ষ্য করে থাকবেন। কেউ যদি একটু বেশি খোল জল দেন, গাছ বসিয়েছি 1 মাসের মধ্যে একটু খোল জল দেয়, একটু ডিএপি দেই, আপনি দিয়ে দেখুন, তার পরের মাসে দেখবেন এখান থেকে একটু নতুন ডাল বেরোচ্ছে। আপনি তো বুঝতে পারবেন না, আমরা বুঝতে পারবো। অতি ভালো একটা গোলাপের ডাল বেরোচ্ছে, কিছুদিনের মধ্যে দেখবেন ওখান থেকে 6 পাতা বেরিয়ে গেছে, 7 পাতা বেরিয়ে গেছে। ওটাকে যদি খেয়াল না করেন একে মেরে দেবে, একে মেরে দেবে, আপনার গাছ থেকে মেরে দেবে। মেলা গাছ সব ফুল ও খেতে থাকে, আর একে আস্তে আস্তে কারণ হচ্ছে রোজা মাল্টিফ্লোরা হচ্ছে খুব হাংরি স্পিসিস। ভারতবর্ষে এটা নিজস্ব স্পিসিস। রোজা মাল্টিফ্লোরা হচ্ছে খুব হাংরি স্পিসিস, রাক্ষসে ক্ষুধাতার। আমি উত্তর সিকিমে লাচুং দাওয়ার পথে আমি দেখেছিলাম এর ক্লাইম্বিং রুট, আর অরুণাচলে তো দেখেছি, ঘন কাটা, পুরো গোলাপি ফুলে ভর্তি, দেখতে খুব সুন্দর, অনেক উঁচু হয়ে থাকে, তার উপরে এ তৈরি হয়। আমাদের এখানে এলা বলতে আমরা রোজা মাল্টিফ্লোরা বুঝি, আর মাল্টিফ্লোরার সমস্ত গুণাগুণ তো বললামই, তার উপরে এই গোলাপটা বসে। তো আজকে মাটির সম্বন্ধে বললেও গাছটা আপনারা বুঝতে পেরেছেন, গাছ কি করে প্রতিস্থাপন করবেন। একটু জল সম্বন্ধে যদি বলে দেন, মানে এই সময় গাছ খুঁজলে জল দিলে হবে, শীতে কতখানি মোটামুটি দিতে হবে। ভারতবর্ষের বিখ্যাত গোলাপবিদদের মধ্যে নাম হচ্ছেন শ্রীরঙ্গনজি, যিনি আমাকে অসম্ভব স্নেহ করতেন, ব্যাঙ্গালোরে কেএসজি নার্সারির কর্ণধার। আমি পুনাতেই একটা আলোচনা সভাতে আলোচনা হয়ে গেছে, আমি বাইরে বসে চা খাচ্ছিলাম, সব ওনারা বসেছেন, উনি বসেছেন, চিপলাঙ্কার সাহেব বসেছেন, MS ভিরেরাঘবন বসেছেন, রামারাও জগতাপ বসেছেন, মানে এরা সব মানে গোলাপের সব দিকপাল বসেছে, মানে আমি যেন এরা সব বড় বড় পাহাড়, হিমালয় পর্বত, আর আমি মাঝখানে একটা ওই
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ও গিয়ে ওখানে চুপচাপ বসেছে। সেইখানে আলোচনাতে একটা জিনিস খুব মারাত্মক জিনিস ওখানে আলোচনায় উঠে আসলো, সেটা আজকে শেয়ার করছি। ওনারা বলছেন, হি হু নোজ ওয়াটারিং নোজ রোজ গ্রোয়িং। দারুণ কথা। আমার প্রিয় সঞ্জয় মুখার্জি বলে যে জল দিতে জানে না সে গোলাপ করতে জানে না। আর আমার গুরু বীরেন ভৌমিক, ক্যাপ্টেন সুবিমল চন্দ্র দে, কেষ্টপদ মুখার্জি একটা কথাই বলতেন, যদি যাও বেশি জল তাহলে পাবে হাতে খল। বেশি জল দেবে হাতের মধ্যে খল, মানে ধূর্ততাই পাবে, ও আর জিনিস হবে না, ও জিনিস শেষ। তাই গোলাপ গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে, গাছ বসালাম, ঢেলে জল দিলাম, মাটি পুরো টবের এই কানা পর্যন্ত দুবার জল দিলাম, জল যা বেরোবার বেরিয়ে গেল, পড়ে থাক যতক্ষণ না পর্যন্ত এই টবের আওয়াজ এটা না হচ্ছে, জল দেবো না। ভালো করে শুনুন বন্ধুরা। দেখুন, এইভাবে কিন্তু বোঝানো হয় না। আজকে ওনার সঙ্গে বসেছি, আপনারা ভাবছেন দেখুন ছাদ বাগান করতে এসে ছাদে বসে পড়েছি, মানে সেটা নিয়ে এই আলোচনাটা আমাদের করা একদম টোটালি টেকনিক্যাল আলোচনা। টেকনিক্যাল মানে কোর টেকনিক, যেখান থেকে গাছ তৈরি হয় এই কোর টেকনিকে আমি চলে যাচ্ছি। এখান থেকে বোঝানো হচ্ছে মাটির আওয়াজ, কিভাবে কোন আওয়াজ আসতে পারে মাটিতে, কেন গাছ মরে, গাছ কিভাবে রাখতে হবে, কতখানি জল দিতে হবে, কি সার ইউজ করবেন, কিভাবে ফাঙ্গিসাইড দেবেন, সমস্ত বিস্তারিত একই জায়গায় একসঙ্গে পরপর দেখতে পাবেন। শুধু সঙ্গে থাকতে হবে, ভিডিও স্কিপ করলে যেটা স্কিপ করবেন এই জায়গাটাই গোলাপের জন্য মারাত্মক। দেখতে থাকুন। আরেকটা জিনিস, এই গাছে তো আমার আজকে সকালে ভোরে বৃষ্টি হয়ে গেছে, যদি জল টবে থাকে তার আওয়াজ কি হবে? দুটোর আওয়াজের তফাৎ দেখুন। এর মধ্যে যদি আমি এখন জল দেই, গাছটাকে কতদিন ধরে রাখতে পারবো? তাড়াতাড়ি মারা যাবে। জল দেওয়ার নিয়ম জানতে হবে। বৃষ্টি হয়ে গেছে, থাক করে থাক। এই যে এবার বলতে পারেন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, তখন কি করবে? বর্ষাকালের আমি একটা টিপস বলে দিই, এটা বীরেন ভৌমিকের কাছ থেকে, আমার গুরুর কাছ থেকে শেখা। আমি গোলাপ গাছ সব এরকম করে দিতাম, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মানে প্রচন্ড বৃষ্টির সময় আপনারা সব কাজ করে কাজ রাখেন, করে ফেলে রেখে দেবো, এইভাবে। আপনারাও রাখেন, আমি বলছি না রাখেন না, কিন্তু একদম মাস্ট এটা করতেই বলছে। আরো একটি জিনিস, এই গোলাপের পাতা কুঁকড়ে যাওয়া বা পাতা ঝরে যাওয়া খুব পরিমাণ দেখা যায়, হলুদ হয়ে পাতা গাছ পোকার পড়ে, সেটাতে জলের জন্য ক্লোরোসিসের কারণে হয়। ক্লোরোসিস নিয়ে বিস্তারিত আলোচনা ওটা পরে করব। ওটা একটা ভাস্ট চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, বোঝার ব্যাপার আছে, না বুঝিয়ে ক্লোরোসিসের ট্রিটমেন্ট অন্য হয়ে যেতে পারে। এই জন্য আমি ওটা নিয়ে কথা বলছি না। বলছি যে পাতা ঝরে যাওয়া, হলুদ হয়ে যাওয়া আমরা গাছ পোতার পরেই প্রবণতা দেখতে পাই, তার জন্য কোনো পেস্টিসাইড কিছু আছে কিনা, এক্সপার্ট যে আছে তিনি এখন বলবেন ব্যাপারটাকে নিয়ে। পাতা কোঁকড়ানোর ব্যাপারে বলি, পাতা কোঁকড়ানো গোলাপের দুটো কারণ হয়, একটা হলো থ্রিপস আর একটা হচ্ছে মাইটস। থ্রিপসও শোষক পোকা, মাইটসও শোষক পোকা। মাইটস আবার দু রকমের হয়, একটা হচ্ছে হলুদ মাইটস আর একটা হচ্ছে রেড মাইটস। রিসেন্টলি আরেকটা মাইটস বেরিয়েছে, সেটা হচ্ছে গ্রিন মাইটস, যেটা চা বাগানে পাওয়া যায়, এবং গ্রিন মাইটস আর ইয়েলো মাইটসই চা বাগানে সবচেয়ে বেশি। গোলাপে গ্রিন মাইটস লাগে না, ইয়েলোটা কালে ভদ্রে আসে, তবে রেড মাইটসটাই বেশি। আচ্ছা, তা এর প্রতিকার কি আছে? কেন গোলাপে রেড মাইট আছে এটারও একটা কারণ আছে। গোলাপের পাতায় এমন কি জিনিস আছে যে ওই মাকড় ওই রসটা খেতে আসে? সেটাও তো একটা সায়েন্স তো আছে এর পেছনে। এই যে খুঁটিয়ে খুঁটিয়ে জানা, তবেই তো গোলাপ করতে হবে। গোলাপের পাতায় এমন কিছু আছে যে জিনিসটার জন্য ও ওখানে এসে বসে থাকে। গোলাপের পাতায় এমন কিছু আছে যে গোলাপের পাতার এইজিংটা একটু বেশি হয়ে যায়, তার মধ্যে একটু সুইটনেস আসে, আচ্ছা, একটু মিষ্টত্ব আসে, সেই মিষ্টির রসে বেটারা এসে এইখানে বসে। ওই জন্য ধীরে ধীরে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, গাছ নিচে থেকে হলুদ হওয়া শুরু করে, গাছকে পাতা ওপরে, মানে আনলেস আমরা দেখতে পাই যখন গাছের মাথার পাতা রয়েছে ওপর দিক থেকে ঝরতে ঝরতে যায়, মানে ও থিকনেসটা বাড়ার জন্য। গাছটা যখন একটা এই তৈরি হবে সেই সময় ওই টাইমটা ও দিতে থাকে,
ডে বাই ডে খেতে খেতে উপরে উঠে গাছের পাতাকে নষ্ট করে দেয়। এই হলো এবার এর জন্য আমি বলবো 1000টা ওষুধের দরকার নেই, 2টো ওষুধের নাম বলবো। হ্যাঁ, ওটা একটু ডেফিনেটলি বলে দিন, না তো ওকে কনফিউজ হয়ে যায় হ্যাঁ। কতখানি। না না আমি বলে দিচ্ছি, পরিচর্যায় কিভাবে- বেশি ওষুধ লাগে না, অত টাকার ওষুধ কিনতে হবে না, আমার মতন পাগলামি করার দরকার নেই। আমি অনেক গাছের উপরে কম্বিনেশন পারমুটেশন করেছি, ও আমি প্রচুর টাকা খরচা করেছি, আমি ওটা কাউকে বলি না। হিলমিডা নেবেন, হিলমিডা, HIL, হিল MIDA, হিলমিডা। এটা হচ্ছে ইমিডাক্লোপ্রিড কনফিডার, যেটা এটা কত পার্সেন্ট ইমিডাক্লোপ্রিড আছে? এটা 17.5, 17.5 মানে ইমিডাক্লোপ্রিড অনেক পার্সেন্টেজের ব্যাপার আছে। আপনারা কনফিডারও নাম করলো বা ওবেরন, সবকটি এগুলো দামি ওষুধ, দামি কোম্পানির ওষুধ, কিন্তু দেখবেন যেন কনফিগারেশন যেটা রয়েছে, হাই কনফিগারেশনের কোনো ওষুধ ইমিডিয়েট দরকার নেই। উনি যেটা বলছেন হিলমিডা 17 পয়েন্ট সামথিং কিছু হবে হয়তো, এই ইমিডাক্লোপ্রিড যেটা রয়েছে এটি ইউজ করুন। কতখানি ইউজ করবেন উনি আপনি বলে দেবেন। এটার সাথে বায়ো R303, বায়ো R303, এই দুটো ব্যবহার করলে মাইটসও আসবে না, থ্রিপসও আসবে না। আচ্ছা, 1 লিটার জলে কতখানি? হেলমিডা 1 লিটার জলে 2 ml, আর বায়ো আর 303 R303 1 ml। এখানে অ্যাপ্লিকেশন, এখানে একটা ব্যাপার আছে, উনি ওনার কাছ থেকে যেটুকুনি আমার শেখা, এই দুটি কিভাবে জলে মেশাবেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। উনি নিজেই বলবেন, আমি বলবো না ব্যাপারটি। কিভাবে দুটিকে জলে মেশাবেন, একসঙ্গে মেশাবার ব্যাপার নয় কিন্তু, একটি আগে একটি পরে, জল দেওয়ার পরে আবার সেটাকে জলের সঙ্গে মেশানো হয়। কিভাবে মেশান ওনার নিকট। 1 লিটার জল নিলেন, 1 ml সিরিঞ্জ দিয়ে তুলুন বা মাপার জিনিস দিয়ে, কাপ দিয়ে, ছিল আমার তো এই যে এরকম। আমার অনেক আরো অন্য জিনিসে আমি করি, আমি এগুলো তো করি না, আমার মাপের আলাদা জিনিস আছে। মানে এতে 1 ml করে 1 ml, মেজার যেটা 1 ml মেজার করে দিয়ে দিলেন, যেটা রয়েছে হ্যাঁ। মেজারিং কাপে মেপে নেবেন আপনারা। 1 ml দিয়ে দিলেন জলে। এবার 1 ml জলে, হিলমিটা কিন্তু এখন নয়, 1 ml জলে দেওয়ার পর বায়ো R303টাকে ভালো করে জলে ঘুলে ঘুলে নিলেন, নিলেন। উপরে ডাইলেট করলেন, ডাইলেট হয়ে যাওয়ার পর এইবারে হিলমিটাটা নিলেন, 2 ml নিলেন, জল থিতু হয়ে গেল, দেখবেন দিলে নাকের কপ যেমন পড়ে জলের মাঝখানে থিতু হয়ে পড়ে থাকে না, ঠিক ওই রকম কপের মতন পড়ে থাকে। হিলমিটা কোনো সময় জলের আগে দিলে গুলবে না, গুলবে না, গুলবে না। এটা একটু কিন্তু টেকনিক্যাল টিপ, ভালো করে এই ওষুধটা বন্ধুরা। ইউজ করার জন্য আপনারা বায়ো R303 1 ml জলের সঙ্গে 1 লিটারে মিশিয়ে নিলেন, পরে 2 ml আপনার পরে যেটা আপনার সেকেন্ডারিটা কি হিলমিডা, হিলমিটা হিলমিডা পরে কিন্তু ইউজ করা হচ্ছে, আগে বায়ো R303 জলে মেশানোর পর। জলটা পুরো থিতু হয়ে যাবে, নড়বে চড়বে না, সেই সময় হিলমিটা 2 ml দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটা কাঠি নিয়ে ভালো করে ঘোরা, ভালো করে স্টারিং করতে হবে, একবার এদিকে দিয়ে একবার এদিকে, 10 অ্যান্টিক্লক করে তারপর তারপরে স্প্রে করে দেবে। তারপরে স্প্রে করার সময় এটা কোন টাইমে স্প্রে করবে? হ্যাঁ, একটা জিনিস বলি, প্ল্যান্ট ফিজিওলজিতে বলা হয় প্ল্যান্ট রেজিস্ট করতে পারে হিট, অ্যাবজর্পশন হিট রেজিস্ট করতে পারে আপ টু 25 ডিগ্রি, 25 ডিগ্রি পর্যন্ত হিট নিতে পারে। 25-26-এর মধ্যে স্প্রে করতে পারলে ভালো, যদি 25-এর উপরে থাকে টেম্পারেচার স্প্রে চলবে না। যার জন্য আমি আমার বাগানের এই গাছগুলোতে স্প্রে করেছি ভোর 4:30, তাতেও দেখেছি আমি, মানে সেটাও ডিউ পয়েন্টের টাইম একদম, মানে আমাদের টেম্পারেচার এই মানে আমি তাতেও দেখেছি তখন ডিউ পয়েন্ট টাইম। হ্যাঁ, তখনও 4:30-টার সময় টেম্পারেচার দেখাচ্ছে 26। যার জন্য আমি গরমে ওষুধ দিতে গেলে আমাকে 10 বার করে চিন্তা করতে হয়। এই ওষুধ ওই মানে টেম্পারেচার যত লো থাকবে এফেক্টিভনেস তত বেশি। আমি একটা জিনিস বলছি, যেমন রোগার, আমাদের সময়ে রোগার ছিল, মেটাসিড ছিল, এগুলো ছিল যত কম লো টেম্পারেচার থাকবে সঙ্গে সঙ্গে মারলে সঙ্গে সঙ্গে এফেক্ট। এটা আমরা সন্ধ্যাবেলা করতে পারি না, সন্ধ্যেবেলায় যদি টেম্পারেচার 25-26 থাকে তাহলে হবে, 28 থাকলে হবে না, 29 থাকলে হবে না, 30 থাকলে হবে না। গাছ করবে না, না গাছের ক্ষতি করবে? গাছের ক্ষতি করবে, গাছের টক্সিসিটি বেড়ে যাবে। টক্সিসিটি, এখন ওষুধ আমরা যেটা দিয়ে কাজ করাচ্ছি মেনলি,
এটাই কিন্তু টক্সিন হয়ে দাঁড়াবে গাছে বিষক্রিয়া। আমি একটা টক্সিক দেখাচ্ছি, ওই দেখাচ্ছি গাছ মরে আছে, নিয়ে আসো। হইতে পারে। এখানে হ্যাঁ, টক্সিক কি জিনিস? এটা বগনভেলিয়া হ্যাঁ, গাছ আছে একটা। বগনভেলিয়া। টক্সিসিটি কি জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা একটা বগনভেলিয়া গাছ। টক্সিসিটি কি জিনিস তাহলে দেখুন। তখন হিট ওয়েভ চলছিল, সেই সময় আমি হিলমিডা মেরেছিলাম, তাও 2 ml নয়, 1.5 ml করে। দেখুন অবস্থা, তার অবস্থা ডেড। টেম্পারেচার কিন্তু মানে ইনসেকটিসাইডের ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু মারাত্মক কাজ করে, ভাইটাল ফ্যাক্টর। ভাইটাল ফ্যাক্টর। এটা কেউ বলতে চায় না। পোকা হয়েছে, পোকাতে গাছ যতখানি না ক্ষতি করবে, তার থেকে কিন্তু অনেক আমি আরেকটা কথা বলি। আপনার এটাকে মারবেন, পোকা যাকে দিয়ে মারতে চান পোকা, সেই কিন্তু আপনার গাছ মেরে দেওয়ার মানে রক্ষক ভক্ষক হয়ে রক্ষক ভক্ষক হয়ে যাবে। এটুকুনি চিন্তা ভাবনা করেই মারা উচিত। যেমন আরেকটা কথা বলছি, প্রোফানোফস গরমকালে একদম ব্যবহার করবেন না, করবেন না, করবেন না, করবেন না। গোলাপে কেন, যে কোনো গাছে ব্যবহার করলে গাছ কিন্তু মারা যাবে। 7% টক্সিসিটি, কারণ ও এমনিতেই 24 ডিগ্রি সেলসিয়াস থাকলে স্প্রে করা উচিত, 25-এ করলেই শেষ। তা আজ আমাদের কথা তো অনেক বড় হলো, অনেকক্ষণ ভিডিওটি হলো, অনেক লেন্দি ভিডিও। আমি জানি আমাদের সঙ্গে আপনারা বসেছেন, অনেক কিছু জানতে পারছেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে শুনছেন। আপনাদের কাছে মাতিয়ে নিচ্ছি এত বড় ভিডিও করার জন্য, করার নেই। ওনার সঙ্গে থাকতে গিয়ে এত দেরি হয়ে গেল, ভিডিওটি আপনাদের জানাবার জন্য মেয়েছি। এখন ওনার ছাদে, বাড়ির ছাদে এই একটি গাছ রয়েছে। এটি কি গাছ অ্যাকচুয়ালি, নামটা কি এটা? এ তো বলে হলুদ গন্ধরাজ বলে। আচ্ছা, আমি তো সুন্দর সুন্দর গন্ধ হয়েছে। গন্ধ আছে, লম্বা লম্বা ফুল হয়, গাছ হলুদ হয়, তারপরে অরেঞ্জ কালার এসে। অরেঞ্জ কালার ছিল। আর এই সব গাছই আপনি নিজেই দেখাশোনা হ্যাঁ, করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ। এই যে গাছে পেয়ারা হয়েছে, আচ্ছা, বড় পেয়ারা হয় এটা। এটা হচ্ছে ভিয়েনাম। আচ্ছা, এখানে একটি আরেকটি গাছ দেখছি আমি, যে এটি হচ্ছে আপনার বিলিতি আমড়া গাছ। গাছে ফল তো অপরন্ত হয়ে আছে, ফুল ধরে আছে নতুন, মানে একদম ছোট কুঁড়ি থেকে আর ফুল ফোটা অবস্থায়, তারপরে প্রত্যেকটা স্টেজের কিন্তু ফল এখানে এক এক করে দেখানো যেতে পারে। একটা একদম ম্যাচিওর ফল অব্দি রয়েছে এখানে। এই গাছটা মোটামুটি কত বছরের পুরনো এখানে আপনার এটা? এটার বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। প্রচুর ফল হয় তো? প্রচুর প্রচুর। এ তো সবে ঠোকা এসছে, গাছ নুয়ে পড়ে। আচ্ছা, এর পরিচর্যা কি করেন তাহলে? এখন মিনিমাম খাওয়া দাওয়া, মানে একটু শিংকুচি, হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম, একটু এগুলো কি ডিকম্পোজ করে না এমনি ডাইরেক্ট? আমি ডাইরেক্টলি দিয়ে দিই উপরে। দেখুন, আমরা যেটা বলবো প্রত্যেকটা দর্শক বিন্দু কিন্তু সেটা অ্যাপ্লাই করা শুরু করে না, দেবে। আমি ডাইরেক্ট দেই চিন্তিত হয়ে পড়তে না, হবে। আমি বলছি আমি ডাইরেক্ট কিভাবে দেই। নিম খোল এতটুকু, হুম, সর্ষের খোল এতটুকু, আচ্ছা, ব্যাস হয়ে গেল। হাড়ের গুঁড়ো এতটুকু, 10 থেকে 15 গ্রামের মধ্যে রাখতে 10 হবে। গ্রাম, 15 গ্রামও যাবে না। যাবে। এই ছড়িয়ে দিলাম, আচ্ছা, একটু মাটিটা খুঁচিয়ে দিই, আচ্ছা। একটু জল দিয়ে দিই। দেখুন, একদম খুবই কম পরিচর্যায় গাছটিকে আপনি আপনাদের বাগানের সাথে করতে হবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এর থেকে বেশি বাড়ালাম না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার। আর এরপরে আমরা কথা দিচ্ছি গোলাপের ওপরে যত রকমের গোলাপের প্রবলেম, সেই নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে আমাদের চ্যানেলে। এই ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার।